হ্যালো এভরিওয়ান, ইউনিক পিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি তোমাদের টিচিং ডেমনস্ট্রেশনের অন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। যারা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য খাটছো বা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা যারা প্র্যাকটিস টিচিংয়ের জন্য ভয় পাচ্ছ, প্র্যাকটিস টিচিং দিতে যাবে কেমন করে শুরু করবে বা এক্সটার্নাল আসবে কেমন করে নিজেকে স্টার্ট করবে বুঝতে পারছো না, তাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের যদি টিচিং ডেমনস্ট্রেশনে মানে ডেমো ক্লাসে যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও লাগে বা ক্লাস লাগে অবশ্যই জানিও। আর যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট এবং লাইক করবে। তোমাদের আমাকে অনেক এনকারেজ করে, আমার এনার্জি দেয় এবং আমার ভিডিও বানাতে অনেক শক্তি দেয়। যাই হোক, শুরু করা যাক আজকের বিষয়। আমরা যখন ইন্টারভিউ দিতে যাই আমাদের ধরে বলতে পারে যে তোমার ইচ্ছে মতন একটি টপিক নিয়ে তুমি ডেমো ক্লাস দাও, ভেবে নাও আমরা স্টুডেন্ট। এমনও বলতে পারে, আবার এটাও বলতে পারে যে টপিক চুজ করে দিয়ে যে তোমরা এর উপর একটি ডেমো ক্লাস করে দেখাও। তখন কিন্তু আমরা কয়েকটা জিনিস না জেনে গেলে আমাদের সমস্যা হয়। আগে বলেছি, এটা আজও বলছি, যারা দেখোনি আগের ডেমো ক্লাসটা অবশ্যই দেখে নেবে। পার্ট 1-এ রয়েছে, ওখানে ভগ্নাংশের ধারণা রয়েছে। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে নিজের সাবলীল ভঙ্গিতে পড়াতে হবে, নিজের জড়তা দূর করতে হবে এবং ওই টপিকের উপর যথেষ্ট জ্ঞান কনফিডেন্স নিয়ে যেতে হবে। ওই টপিকে যথেষ্ট জ্ঞান থাকলেই তোমার কনফিডেন্সটা বাড়বে এবং কি স্টুডেন্টগুলোকে ম্যানেজ করার একটা ভালো কৌশল জানতে হবে। গল্পের ছলে সাবলীল ভঙ্গিতে আনন্দ, নিজের মনের মধ্যে একটা আনন্দ টাইপের ভাব, একটা হাসি ভাব, একটা স্টুডেন্টকে ম্যানেজ করার জন্য যেটা থাকে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। চলো আজকে গোলকেরটা আমরা গোলক বলছি বৃত্তের আমরা করব। বৃত্তের যদি তোমাদের ধারণা দিতে বলে তোমরা কেমন করে দেবে সেটা নিয়ে কিন্তু আজকে ডেমো ক্লাস। তারপরে শেষে আমি তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কিছু তথ্য বলে দেবো, 2022-এ কবে হতে চলেছে, কি ব্যাপার। শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং অথেন্টিক নিউজ থাকবে। দেখো, আমরা যদি শুরু করি, ধরো না আমি করলাম। হ্যালো স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। বা তোমরা তো খুব ভালো ছেলে, ভালো থাকবে, দুষ্টুমি সবসময় করবে না। আমি তোমাদের কি ক্লাস নিই বলো তো? আমি তোমাদের কি ক্লাস নিই, কোন বিষয়ের উপর নিই জানো না? আমি তোমাদের তো গণিতের উপর ক্লাস নিই। গণিত, অঙ্ক, যেগুলোর নামতা যোগ বিয়োগ করতে হয় ওর উপর নিই, গণিতের উপর নিই আমি, তাই তো? গণিত বিষয় আমি পড়াই কিন্তু। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই ক্লাসটায় একদম চিৎকার করবে না, একদম শান্তভাবে বসে আমার ক্লাসটি শুনবে। আমি একটা গল্প বলবো, যদিও গণিত ক্লাস আজকের, কিন্তু একটা আজকের গল্প বলবো। গল্পটা ভালো করে শুনবে, তার উপর কোশ্চেন থাকবে, বলতে পারলে তোমাদের পুরস্কার রয়েছে। তাই চুপ করে শোনো। তাছাড়া যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু কথা বলে না, সকলের কথা কিন্তু শোনে, ঠিক আছে? এবং শিক্ষক মহাশয় যে কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু ভালো করে শুনে। না হলে পাশেই লোক আছে, অন্যান্য টিচার যখন আসবে তখন দেখে তোমাদের বাজে বলবে না। তোমরা কি বাজে চুলে? তোমরা তো বাজে নয়, তোমরা তো ভালো। তোমরা বাজে নয়, তোমরা ভালো সকলে। তাই তোমাদের জন্য সকলে গর্ব করবে। তাই কথা না বলে চুপ করে থাকো। দেখো, আমাদের বাড়িতে একটা গল্প বলি। তোমাদের বাড়িতে কাদের বাড়িতে গরু আছে বলো তো? গরু দেখেছো? তোমার বাড়িতে আছে? আচ্ছা, চিৎকার করে বলতে হবে না, আছে তোমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে নেই? ঠিক আছে, বলছি শোনো একটা গল্প। আমাদের বাড়িতে কিন্তু গরু আছে। কারণ গরু থাকলে গরু থেকে আমরা দুধ পাই, বিভিন্ন রকম কাজে আসে না, গরু আছে। কিন্তু গরু থেকে শুধু কি দুধ নিলে হবে? খাবার দিতে হবে তো, তাই না? খাবার দিতে হবে। তো খাবার দিতে গেলে কি করতে হবে? গরুকে ঘাস খাওয়াতে হবে। ঘাস খাওয়াতে গেলে কি করতে হবে? মাঠে ছেড়ে দিতে হবে তো, নাকি? ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে যে গরু ছুটে পালাবে, চারিদিকে লোকের গাছপালা খেয়ে নেবে, লোক বকাবকি করবে। তাহলে গরুকে কি করতে হবে? একটা খুঁটি মেরে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। গরু এরকম ঘাস খাবে। এখানে এই ধরো পুরো মাঠ, এই পুরো মাঠ ঘাস আছে, ঘাস ভর্তি পুরো মাঠে। কিন্তু আমি যদি পুরো মাঠে ছেড়ে দিই তাহলে কি হবে?
গরু তো চারিদিকে ছুটে পালাবে, লোকের বাড়িতে ঢুকবে, ভাঙচুর করবে, লোকের বাগান খেয়ে যাবে। তাহলে আমি এখানে গরুকে খুঁটি মেরে বেঁধে দিতে হবে। তোমাদের বাড়িতে তোমার করে এরকম? হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু আমার মা এরকমই করে। আচ্ছা তোমরা বলো তো, এই গরুকে যদি আমি খুব এরকম করে খুঁটিতে বেঁধে দিই, গরু কতটা ঘাস খাবে? কতটা, কোন কোন অংশের ঘাস খেতে পারবে বলো তো? গরু তো এ পাশে ঘুরবে, এটা খাবে, হ্যাঁ এটা খেয়ে নেবে, এ পাশে পুরো ঘুরবে, এরকম ঘুরে এইরকম একটা জায়গা অংশ জুড়ে গরু ঘাসটি খেয়ে নেবে না কি? তাই তো নাকি ভুল বললাম বলো, তোমরা বলো। হ্যাঁ, গরু টানবে, যতটা যতটা পারবে ততটা খেয়ে নেবে, একদম মিষ্টি। এইখান থেকে এই দূরত্ব যা হবে এইদিকেও তাই ততটা টেনে দেবে, ঠিক আছে? এপাশেও ততটা টানতে 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 এতটা একদম পুরো ঘাস কিন্তু গরু খেয়ে নেবে। বুঝতে পেরেছো তো? মানে এরকম গোল করে খেয়ে নেবে, গোল করে, একদম গোল করে খেয়ে নেবে। বুঝতে পেরেছো? তাহলে কেমন হবে ব্যাপারটা? পুরো মাঠে ঘাস ভর্তি, এইটুকু অংশে কি ঘাস গরুটা খেয়ে নিয়েছে, আর গরুটা হৃষ্টপুষ্ট হয়ে গেছে। বাড়িতে গিয়ে কি করবে? ভালো দুধ দেবে, তোমরা দুধ খাবে, সেটা পরের বিষয়। কিন্তু তোমরা কি বলতে পারবে এটা? করিম, এটা কি বলতে পারবে? এটা এই যে চিত্রটা হলো এরকম গোল করে, এর নাম কি বলতে পারবে? পারবে কি? গোল, গোল বলে না, এটা একটা নাম রয়েছে। এটার কি নাম রয়েছে বলো তো? এটাকে বলে বৃত্ত। কি বলে? বৃত্ত। বাহ, খুব ভালো, তোমরা মন দিয়ে শোনো। এখান থেকে আমি কিন্তু কোশ্চেন করব, তোমরা বলতে পারলে তোমরা ভালো ছেলে, না বলতে পারলে তোমরা খুব খারাপ ছেলে। তোমাদের ভালো প্রশংসা করবে না লোক, বিশেষ করে আমি তো করবো না, না বলতে পারলে তোমরা। ভালো করে বলতে হবে, শোনো। এটা হচ্ছে বৃত্ত বলে। তাহলে আজকের আমাদের পাঠ কি কি নিয়ে আলোচনা হচ্ছে? বৃত্ত। এই বৃত্তের ধারণা, ঠিক আছে? বৃত্তের ধারণা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। দেখো এটাকে তাহলে বলে কি? বৃত্ত। তাহলে আমি যদি এটাকে সংজ্ঞায় লিখতে বলি, তোমাকে যদি বলে, অন্য কোনো মাস্টার মশাই এসে বলে যে তোমরা বৃত্ত জানো কাকে বলে, তোমরা বলতে পারবে? হ্যাঁ, কি বলবে বলো তো? যে এইরকম গোল করে এটাকে বৃত্ত বলে, এরকম বলবে? এরকম বললে কিন্তু হবে না। বৃত্তের সংজ্ঞাটা বলতে হবে। সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে কাকে বলে, কাকে বলে সেটাকে বলে সংজ্ঞা। মানে এটাকে কাকে বলে বললে যা বলা হবে ওটাকেই বলে সংজ্ঞা। দেখো আমি বলে দিচ্ছি, একটা কথা বলো তো, এইখানে কেন্দ্র করে এইখানে খুঁটি পোঁতা ছিল, তাহলে এইখানে কেন্দ্র করে এর দূরত্ব যতটা, এর দূরত্ব যতটা, এই দূরত্ব সব একই হবে তো? গুড বয়। করিম তো ভালোই বলছো, তুমি প্রথমে থেকেই ভালোই বলছো, বাকিরাও মন দিয়ে শোনো, তোমরাও ভালো বলতে পারবে। দেখো তাহলে চারিদিকে সমান দূরত্ব বজায় রেখেছে, রেখে গরুটা ঘুরে ঘুরে খেয়েছে। এটা কি বলতো? এটা কি স্ট্রেট লাইন? মানে এটা কি সরলরেখা? সরলরেখা তো নয়, এটা কি বক্ররেখা? না, এটা বক্ররেখা। বাহ, খুব ভালো। এখান থেকে এর দূরত্ব একই, তাহলে এখানে এটা কি? এটা কেন্দ্র। তাহলে সংখ্যাটা কি হবে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ভালো করে শোনো সকলে, কথা বলবে না, এই তো 5 মিনিটের শেষে তারপরে কথা বলবে, গল্প করবে, কি আছে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যেই বিন্দুতে শেষ করলাম সেই বিন্দুতে যদি একটি ঘুরে আসি, যে বক্ররেখা পাই তাকে বলছি বৃত্ত। ভালো করে বলতে গেলে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে এক স্থান থেকে শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে এলে যে বক্ররেখা পাই তাকে বলছে কি? বৃত্ত। বোঝা গেল? তোমাদের বইতে যা লেখা আছে হুবাহু এটা লেখা আছে, তোমরা পড়ে নেবে, ঠিক আছে? না হলে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, আমি শেষে সংজ্ঞাটা লিখে দেব। বুঝতে পারলে? তাহলে আমরা কি জানলাম আজকে? বৃত্ত কাকে বলে জানলাম, বৃত্ত কাকে বলে জানলাম। আর কি, এই যে বৃত্তটা, এইখানে একজন রয়েছে, বুঝলে? এইখানে একজন রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ধরো না, করিম দাঁড়িয়ে রয়েছে, কেউ হাসবে না, কেউ হাসবে না, আমি অত বড় ছবি আঁকতে পাই না, জাস্ট ভেবে নাও করিম দাঁড়িয়ে রয়েছে।
এখান থেকে ছুটছে, ছুটতে 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 ঘুরে 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 আবার এখানে চলে এলো। তাহলে কতটা দৈর্ঘ্য অতিক্রম করলো? পুরোটা দৈর্ঘ্য অতিক্রম করলো না, তাই না? এই যে এখান থেকে দৌড়ে এই করে এখানে চলে এলো না, একে বলছে কি জানো তো? পরিসীমা। বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা বলে বা পরিধি বলে। পরিসীমা বা পরিধি। তাহলে আমরা কি কি জানলাম? বৃত্তের পরিধি জানলাম, বৃত্ত কাকে বলে জানলাম, আর এই যে দূরত্বটা না, যেটা দড়ি দিয়ে বাঁধা ছিল, মানে খুঁটি থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এইটাকে বলা হচ্ছে কি জানো? ব্যাসার্ধ। কি বলা হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ। আর এই যে পুরো ঘাসগুলো এখানে ছিল, এই ঘাসগুলো সব খেয়ে নিয়েছে। তো কতটা অঞ্চল জুড়ে খেয়েছে বলো তো? কতটা অঞ্চল জুড়ে? পুরো অঞ্চল জুড়ে, পুরোটা এইটুকুটা পুরো খেয়ে নিয়েছে। বাকিগুলোতে তো ঘাস রয়েছে, এই মাঠের বাকি তাই সব জায়গায় ঘাস রয়েছে। হ্যাঁ, শুধু এই অংশটা পুরো খেয়ে নিয়েছে। এই যে পুরো অংশটা খেয়ে নিল, যতটা অংশ খেয়ে নিল, এটাকে কি বলে বলো তো? বৃত্তের ক্ষেত্রফল। কি বলে? বৃত্তের ক্ষেত্রফল। বুঝলে? তাহলে আজকে কি কি জানলাম? বৃত্ত কাকে বলে জানলাম, বৃত্তের ব্যাসার্ধ জানলাম কোনটাকে বলে, ঠিক আছে? বৃত্তের পরিধি, এই যে ঘুরে এলো চারপাশটা, এটা কথা বলো না তোমরা, শোনো ভালো করে শোনো, এই তো শেষ হয়ে গেছে। আর এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, যতটা ঘাস খেয়ে নিয়েছে। বুঝলে? এরপরে আর একটা জিনিস তোমাকে বলবো, তারপরে কিন্তু আজ এই পর্যন্ত মনে থাকবে, কথা বলো না। এর পরের দিন আরো সবকিছু ভালো করে বোঝাবো। যেটুকু বোঝাবো, এই তো বৃত্তটা হয়েছিল, তাই তো? দেখো এই বৃত্ত, এইখান থেকে এটা কি ব্যাসার্ধ। আর যদি পুরোটা যুক্ত করে দিই না, এটাকে কি বলে বলো তো? ব্যাস। কি বলে? ব্যাস বলে। কিন্তু এটা যদি এরকম করে দিই, এই যে বৃত্তের এই পাশ থেকে পাশে গেল, তো গেল, কিন্তু কেন্দ্র দিয়ে গেল কি? কেন্দ্র দিয়ে গেল না। কেন্দ্র দিয়ে গেল না মানে এটা কিন্তু ব্যাস হলো না। এটা কি হলো? ব্যাসের ভাই। ব্যাসের ভাইয়ের নাম কি? জ্যা। ব্যাসের ভাইয়ের নাম কি? জ্যা। এইরকম অসংখ্য ভাই আছে জানো এই বৃত্তে, অসংখ্য ভাই আছে, অসংখ্য ভাই আছে। সব থেকে বড় ভাইটা কোনটা, মানে সব থেকে বড় কোনটা? ব্যাস। তাহলে সব থেকে বড়টা ভাইটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কি? সব থেকে বড় জ্যা। তাহলে বুঝলে? তাহলে একটা বৃত্তে এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যদি আমি সরলরেখা টানি, সবগুলো কি পাবো? জ্যা পাবো। কি পাবো? জ্যা। এগুলো জ্যা, এটাকেও জ্যা বলবো, এটাকেও জ্যা বলবো, সবগুলোই জ্যা হবে। বুঝলে? আর সব থেকে বড় জ্যা, যেটা যেটা কেন্দ্র দিয়ে গেছে, তাকে কি বলবো? তাকে বলবো, সব থেকে বড় জ্যাকে বলবো ব্যাস। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, তারপরে দিন এর আরো বিশেষভাবে অনেক কিছু বোঝাবো। তাহলে আজকে কি কি জানলাম একবার জেনে নাই তো? কি জানলাম? বৃত্ত কাকে বলে, বুঝলে? আর কি? বৃত্তের ব্যাসার্ধ। আর কি জানলাম? এই চারপাশটা ঘুরে এলে এক বিন্দুতে বৃত্তের পরিসীমা। আর কি? যেটা ঘাস খেয়ে নিয়েছে এই পুরোটা, বৃত্তের ক্ষেত্রফল। আর কি জানলাম? এক বিন্দু থেকে বৃত্তের অপর প্রান্তে অপর বিন্দু পর্যন্ত টানলে কি পেলাম? বৃত্তের জ্যা। আর কি পেলাম? আর পেলাম বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যা, ঠিক আছে, সব থেকে বড় জ্যা, তাকে বলা হচ্ছে কি? ব্যাস। আজ এই পর্যন্ত জানলাম। এর পরের দিন আরো অনেক কিছু জানবো বৃত্তের নিয়ে। তোমাদের কয়েকটা কোশ্চেন করছি, তোমরা উত্তর দাও তো। এই যে বৃত্ত দেখলে, এই বৃত্তের মতন দেখতে কয়েকটা জিনিসের উত্তর দাও তো। কয়েকটা জিনিস তোমরা দেখেছো এমন, তোমরা এরকম বৃত্তের মতন দেখেছো কয়েকটা জিনিস, সেটা দাও তো। পারছো না এখন? ঠিক আছে, তোমরা এখন ভাবো, 2 মিনিট সময় দিলাম,
সবাই খাতায় লিখবে এই বৃত্তের মতন দেখেছো মনে করে করে এমন কিছু জিনিস। ভুল হলেও কিছু বলবো না, আমি বলে দেব, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আজকের হলো, আমি একটু বড় করে ভালো করে বোঝালাম, ঠিক আছে? তোমরা বলতে পারো যে এত সময় তো দেবে না, না এত সময় দেবে না। একটা ডেমো ক্লাস একটা বিষয়কে বোঝাতে গেলে মিনিমাম 5-7 মিনিট লাগবে, ঠিক আছে? কেউ বলতে পারবে না যে 5-7 মিনিট তুমি 2 মিনিটে দিয়ে দাও। হ্যাঁ হতে পারে তুমি 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট যতটা পরিমাণে ডেমো দিতে চাইছো, তোমার মাইন্ডে সেট করে গেছো আমি এতটা বোঝাবো, ততটা বোঝাতে যাচ্ছ তুমি, কিন্তু মাঝখানে কেউ কাট করে বললো যে আর বলতে হবে না, সেটা আলাদা বিষয়। তুমি 10 মিনিট পড়াতে যাচ্ছ মানে একটা অ্যাটেনশন নিয়ে, কিন্তু প্রথম পড়িয়ে 1 মিনিট পরে তারা দেখে নিয়ে বললো ঠিক আছে আর করতে হবে না তোমাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু তার মানে এই নয় একটা বিষয়কে তুমি 2 মিনিটে পুরো রিপ্রেজেন্ট করে দেবে। যদি এমন মাইন্ড সেট নিয়ে যাও তাহলে তুমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে না, ভুলভাল একটা প্রসেস হয়ে যাবে, কমফোর্টেবলনেসটা সাবলেবেলটা হারাবে। তাই তুমি যখন কোথাও ইন্টারভিউ যাবে বা যেখানে যাবে, তুমি ভাববে যে আমি এই পুরো বিষয়টাকে বোঝাবো, আর পুরো বিষয়টাকে বোঝানোর জন্য স্টার্টিংটা একটু ভালো রাখতে হবে, যাতে স্টার্টিংটা এমন একটা ভালো করে দাও যাতে স্যাররা আর দেখতেই চায় না, ঠিক আছে? ব্যাস বুঝে যায় তোমাদের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ক্যাপাসিটি ইত্যাদি থেকে। স্টার্টিংটা যেমনই হোক, আমার তো এখানে স্টুডেন্ট নেই, আমি বলার চেষ্টা করলাম, কিন্তু তোমরাই ব্যাপারটা বুঝে নাও। হুবাহু এমনভাবে কাউন্টার করতে হবে এমন কথা নেই, তোমরা ব্যাপারটা বুঝে নিয়ে তোমরা নিজেরা কেমন করে বলবে নিজেরাই সেট করে নেবে। শুধু একটা কথা মাথায় রাখবে যে স্টুডেন্টগুলোকে আয়ত্ত করা তোমাদের কিন্তু সব থেকে বড় কাজ। ওটাই কিন্তু দেখবে যে তুমি পড়াতে এরকম বলে লিখছো, কিছু না বলে লিখে যাচ্ছ ওদের বিরুদ্ধে, ওরা চুপ করে কথা বলে যাচ্ছে, একটা ট্যাওয়ার্স হচ্ছে, এরকমটা ব্যাপারটা নয়। কথা বলতে বলতে কথার ছলে কিন্তু ওদের কাজটা করাতে হবে। আর তৎসঙ্গে আরেকটা মাথায় রাখতে হবে, স্টার্টিংয়ে যে বিষয়টা বলছি কথার ছলে ছলে বলতে বলতে উদাহরণ দিতে দিতে যেন উদাহরণটা এমন না হয়ে যায় যে কনসেপ্টের বাইরে, ঠিক আছে? অতটা ভালোভাবে ম্যাচ খাচ্ছে না এমন যেন না হয়, উদাহরণটা মাথায় সেট থাকবে, দারুণ উদাহরণ হবে, এবং স্টুডেন্টকে আয়ত্ত করার ক্যাপাসিটি থাকতে হবে। এই দুটো জিনিস থাকলে তুমি 1 মিনিট বলতে যাবে, এই ঘাস খেয়ে নিল, এই ঘুরে এলো, একে বলে বৃত্ত, এইটুকু বলতে যাবে, বলবে ঠিক আছে তুমি আর বলতে হবে না। এইটুকু ব্যাপার আমি চেষ্টা করলাম কৃত্রিমভাবে তোমাদের ডেমো ক্লাসটা দেওয়ার জন্য। এর পরবর্তীকালে আমি অনেক ক্লাস নিয়ে আসবো, শুধু ডেমো ক্লাস নয়, ইন্টারভিউর অনেক কোশ্চেন অ্যান্সার যা প্রিভিয়াস ইয়ার বলেছে এবং যা আসতে পারে, যা বইতে কোথাও পাবে না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অল নোটিফিকেশন অন করে দেবে এবং এমন ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের ইন্টারভিউ কবে আসবে, ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, কারণ পর্ষদ কিন্তু একটা বিশেষ স্টেপ নিয়েছে। তোমরা হয়তো বলতে পারো যে আমি মানে একটা উড়ো খবর দিচ্ছি, হ্যাঁ উড়ো খবর তো অবশ্যই, কিন্তু বলার কারণ আছে। কেন কারণ আছে না, এতদিন পর্ষদ কোনো স্টেপ নেয়নি। এখন দেখো দুটো পজিটিভ দিক আছে তোমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হওয়ার সপক্ষে। 1 নম্বর হচ্ছে কি, থার্ড কাউন্সিলিং শেষ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের আগেরটা চলছিল, আগের ইন্টারভিউর পাশে যে আগের চাকরির পাশে যেটা হচ্ছে 22-এর নিয়োগের থার্ড কাউন্সিলিং শুরু হয়ে গেছে, তাহলে তো এরপরে তোমাদের হওয়ার কথা। 1 নম্বর এটা পজিটিভ দিক তোমাদের ইন্টারভিউ তাড়াতাড়ি হওয়ার জন্য। আর 2 নম্বর পজিটিভ দিক, যেটা বড় দিক, যেটা হচ্ছে 1973 সালে একটা অ্যাক্ট ছিল, একটা নিয়ম ছিল সংবিধানে, যে একটা কমিটি গঠন করতে হবে, অ্যাড হক কমিটি। এই অ্যাড হক কমিটি কী করবে না, নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবে, প্রাইমারি সকল বিষয়গুলো দেখাশোনা করবে এবং সেগুলো খুব তাড়াতাড়ি করে ত্বরান্বিত করে সব সিস্টেমটা ঠিক করার চেষ্টা করবে। সেই কমিটি কিন্তু গঠন এই রিসেন্টলি হলো 22 তারিখে, তোমরা নোটিশটা দেখে নিও। 22 তারিখে আগস্ট মাসের কিন্তু নোটিশটা পর্ষদ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে গৌতম পাল সহ আরও 12 জন কমিটির মধ্যে রয়েছে। এবং এইটা দ্বারা বোঝা যাচ্ছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রসেস শুরু করবে এবং সেই যে কমিটিটা, সেই কমিটির ভ্যালিডিটি কিন্তু 1 বছর, তাহলে সে চাইবে 1 বছরের মধ্যে রিকোয়ারমেন্টটা করে দিতে। তাই এইটুকু বলা বাহুল্য, যেহেতু অ্যাড হক কমিটি গঠন হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু রিকোয়ারমেন্টটা আসতে চলেছে। ইন্টারভিউর প্রসেস শুরু হতে চলে 2022-এর এবং 2023-এর রেজাল্ট বেরোনো ও সম্ভাবনা তাড়াতাড়ি হতে শুরু করছে, অর্থাৎ প্রাথমিক এবং 24-এর পরীক্ষাও তাড়াতাড়ি হতে চলেছে। মোটামুটি প্রাইমারি লেভেলে যে কাজকর্মগুলো সেটা কিন্তু
সঠিকভাবে যদি হয় খুব তাড়াতাড়ি হবে। একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। কনফার্ম তো বলতে পারছি না যে এই তারিখে ইন্টারভিউ নোটিশ আসবে, আমি কেন, ভগবানও বলতে পারবে না, কিন্তু এই যে তৎপরতা পর্ষদে, এটা কিন্তু একটা ভালো বার্তা আমাদের পক্ষে দিয়ে দিচ্ছে, হালকা আশা আদর দেখা দিচ্ছে। তোমরা আর বসে থেকো না, শুরু করে দাও ইন্টারভিউর জন্য পড়াশুনো, 24-এর টেটের জন্য পড়াশুনো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, নেগেটিভ হইও না। আর চাকরি অবশ্যই পাবে তোমরা যদি খেটে থাকো, নিজের যোগ্য হয়ে থাকো, এই আশা আমি রাখি, তোমরাও রাখো। টাটা, আর এই পর্যন্ত।